ওয়েলকাম টু মাই ভিডিও। মাইসেলফ আশরাফ মোল্লা। এই পর্বে সমাধান করব তোমাদের নবম দশম শ্রেণীদের ইংরেজি দ্বিতীয় পত্র ট্যাগ কোয়েশনের যশোর বোর্ড 2025। তাহলে আমরা যশোর বোর্ড 2025 সালে যেই ট্যাগ কোয়েশনটা আসছিল ওই বোর্ড প্রশ্ন আজকে সমাধান করব। দেখো, আমাদের ট্যাগ কোয়েশন সমাধান করতে গেলে আমরা জানি একটা অংশ দেওয়া থাকে, আরেকটা অংশ আমাদের পূরণ করতে হয়। এখন এ নাম্বারটা যদি আমরা সমাধান করি তাহলে কি আছে, নোবডি ট্রাস্ট এ লায়ার। নোবডি অর্থ হচ্ছে কেউই না, ট্রাস্ট মানে হচ্ছে আস্থা রাখা বা বিশ্বাস করা, এ মানে একজন, আর লায়ার মানে হচ্ছে মিথ্যাবাদী। নোবডি ট্রাস্ট এ লায়ার মানে কেউই একজন মিথ্যাবাদীকে আস্থা করে না বা একজন মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। তাইলে আমাদের ট্যাগ কোয়েশন করতে গেলে প্রথমত অক্সিলারি ভার্ব লিখতে হইব। তারপর সেন্টেন্স অ্যাফার্মেটিভ মানে হাবুদক হলে নট লিখতে হইব, আর নেগেটিভ না বুদক হলে নট লেখা যাবে না। তারপর হচ্ছে আমাদের সাবজেক্টের প্রোনাউন। তাইলে যদি আমরা প্রথমত এখানে অক্সিলারি ভার্ব দেখি, আমাদের কিন্তু অক্সিলারি ভার্ব নাই, আমাদের আছে এখানে মেইন ভার্ব ট্রাস্ট। এখন আমাদের মেইন ভার্ব থাকলে আমাদের উত্তর হয় ডু অথবা ডাজ অথবা ডিড। ঠিক আছে, এরকম তিনটা। এখন যদি সেন্টেন্সটা পাস্ট টেন্স হয় তাহলে আমাদের ডাইরেক্ট ডিড হয়, আর যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডু হয় অথবা ডাজ হয়। এখন আমাদের মেইন ভার্ব দেখে বুঝতে হয় এটা কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স। এখন দেখো, এই মেইন ভার্বের সাথে মেইন ভার্ব হচ্ছে আমাদের ট্রাস্ট। এখন মেইন ভার্বের সাথে যদি অ্যাজ বা ইয়েস থাকে তাহলে এটা আমরা বুঝি না, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স আছে। কারণ পাস্ট টেন্সের ক্ষেত্রে আমাদের মেইন ভার্বের সাথে শেষে ইডি যোগ থাকে, মানে শেষে ই আর ডি থাকবে, এটা দেখে আমরা বুঝবো এটা পাস্ট টেন্সের। কিন্তু আমাদের এই এই ক্ষেত্রে কিন্তু ইডি যোগ নেই, আছে এস। তাইলে মেইন ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে আমরা বুঝি এটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট টেন্সে থাকলে আমাদের ডু হয় অথবা ডাজ হয়। এখন মেইন ভার্বের সাথে এস বাই এস থাকলে আমাদের ডাজ হয়, কিন্তু এখানে ডাজ না লিখে আমরা ডু লিখবো, এটা কারণ আছে বলতাছি। প্রথমত ডু, তাইলে আমাদের প্রথমত অক্সিলারি ভার্ব লিখতে এটা লিখলাম। তারপর সেন্টেন্সটা বলছি অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক হলে নট আসবে, না বোধক নেগেটিভ হলে নট আসবে না। এখানে দেখো আমরা নোবডি একটা শব্দ পাইছি, নোবডি দেখে আমরা বুঝলাম এটা নেগেটিভ সেন্টেন্স। তার নেগেটিভ মানে না বোধক সেন্টেন্স হলে এখানে নট আসবে না। তারপর হচ্ছে আমাদের সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্ট হচ্ছে এখানে কি নোবডি। তাহলে আমাদের ট্যাগ কোয়েশন করতে গেলে বডি যুক্ত শব্দগুলো সাবজেক্ট দিয়ে হয়, যেমন নোবডি, এভরিবডি, সামবডি, এনিবডি। ঠিক আছে, এই বডি যুক্ত শব্দের সাবজেক্ট কি হইব, দে হইব। তাইলে আমাদের এই যে এখানে হচ্ছে দে। নট কেন আসে না, কারণ সেন্টেন্সটা নেগেটিভ মানে নাবুদক। অ্যাফার্মেটিভ হাবুদক হলে নট আসবে, নেগেটিভ নাবুদক হলে নট আসবে না। আচ্ছা, যেটা বলছিলাম এখানে কেন ডাজ হয় নাই, এখানে তো মেইন ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ থাকা ডাজ হয়, কেন ডাজ নয় ডু হইছে, এটা তোমার এই সাবজেক্টের কারণে। কারণ এই সাবজেক্ট অর্থ হচ্ছে, সাবজেক্ট হচ্ছে দে, দে অর্থ তারা, এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। এই প্লুরাল সাবজেক্টের সাথে কখনো ডাজ হয় না। দেখো, এটা আমি এখানে বলে দিতেছি। যদি তোমার এখানে ডাজ হওয়ার কথা হয় তুমি এখানে ডু লিখবা, যদি তোমার ইজ হয় তাইলে তুমি এখানে আর লিখবা, যদি তোমার এখানে ওয়াজ হয় তাইলে তুমি এখানে ওয়ার লিখবা, যদি তোমার এখানে হ্যাজ হয় তাহলে তুমি এখানে হ্যাভ লিখবা। এটা কখন করবা, যখন তুমি দেখবা সাবজেক্টটা প্লুরাল। এই যে যখন তুমি দেখবা সাবজেক্টটা প্লুরাল আছে, এখন তোমার অক্সিলারি ভার্ব হওয়ার কথা ডাস, তুমি ডাস না লিখে ডু লিখবা। ইজ থাকলে আর লিখবা, ওয়াজ থাকলে ওয়ার লিখবা, হ্যাজ থাকলে হ্যাভ লিখবা। কখন, যখন সাবজেক্টটা প্লুরাল নেব। ঠিক আছে, এই জন্য এখানে সাবজেক্টটা প্লুরাল, এই জন্য ডাস না হইয়া ডু হইছে। ইজ থাকলে আর হইতো, ওয়াজ থাকলে ওয়ার হইতো, হ্যাজ থাকলে হ্যাভ হইতো। আর নট আসে না কারণ সেন্টেন্সটা নেগেটিভ মানে না বোধক, এই জন্য। তাহলে আমাদের এ নাম্বার উত্তর হচ্ছে কি ডু দে। এখন যদি আমরা বি নাম্বারটা সমাধান করি, দেখো এ লায়ার হ্যাজ টু লিড এ মিজারেবল লাইফ। এ মানে একজন, লায়ার মানে হচ্ছে মিথ্যাবাদী, হ্যাজ টু লিড এটা তোমার ফ্রেজ আকারে আছে, এখানে কিন্তু হ্যাজ অক্সিলারি ভার্ব না। এই যে হ্যাজ টু লিড এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, ফ্রেজ আকারে আছে। হ্যাজ টু লিড মানে যাপন করতে হয়, মানে নেতৃত্ব দিতে হয়। লিড মানে কিন্তু নেতৃত্ব দেওয়া, কিন্তু এখানে হ্যাজ টু লিড মানে হচ্ছে পরিচালিত করতে হয়। এ মানে একটি, মিজারেবল মানে হচ্ছে তোমার দুর্দশাগ্রস্ত বা শোচনীয়, আর লাইফ মানে হচ্ছে জীবন। তাহলে এ লায়ার হ্যাজ টু লিড এ মিজারেবল লাইফ মানে একজন মিথ্যাবাদীকে তার শোচনীয় জীবন পরিচালনা করতে হয়, বা তোমার কি দুঃখজনক। এই মিজারেবল মানে কি শোচনীয় বা দুঃখজনক। এই হ্যাজ টু দ্বারা তোমার বাধ্যবাধকতা বোঝায়। ঠিক আছে, তাহলে একজন মিথ্যাবাদীকে তার জীবনটা শোচনীয় ভাবে পরিচালনা করতে হয়, এরকম মানে তার জীবনটা শোচনীয় হয়, মিজারেবল হয়। তাহলে এখন যদি এইটা আমরা ট্যাগ কোয়েশ্চন করতে যাই, এখন আমাদের কিন্তু আমরা জানি হ্যাজ হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে কিন্তু হ্যাজ আমাদের অক্সিলারি ভার্ব না, এখানে হচ্ছে আমাদের হ্যাজ টু লিড। এতটুকু হয়েছে আমাদের মেইন ভার্ব, আর এটা আমাদের ফ্রেজ আকারে আছে। এখন এখানে হ্যাজ টু লিড, এই জন্য আমাদের এখানে ডাজ হইব, এখানে হইব আমাদের অক্সিলারি ভার্ব ডাজ। এখন একটা কথা এখানে মনে রাখো, দেখো এখানে আমাদের কি আছে, দেখো হ্যাজ, এখানে আছে আমাদের এইটা যে হ্যাজ টু লিড আছে, এই জন্য আমাদের এখানে ডাজ হয়েছে। যদি আমাদের এখানে হ্যাভ টু থাকতো, এই যে এরকম হ্যাভ টু লিড থাকতো,
হ্যাভ টু লিড থাকলে এখানে আমাদের ডু হইতো, এটা খেয়াল রাখবা, ঠিক আছে? এখানে তোমার লিড দেখতে হইব না, তোমার দেখতে হবে হ্যাজ টু না হ্যাভ টু, ঠিক আছে? হ্যাভ টু না হ্যাজ টু দেখবা, লিড দেখতে হইব না। এখানে এই যে দেখো হ্যাজ টু লিড, এই জন্য আমরা ডাজ লিখবো। যদি হ্যাভ টু লিড হইতো আমরা ডু লিখতাম, বুঝা গেছে? তো তুমি দেখবা হ্যাজ টু আছে না হ্যাভ টু আছে। হ্যাজ টু হইলে তুমি ডাইরেক্ট ডাজ লিখবা, আর হ্যাভ টু হইলে তুমি ডু লিখবা, ঠিক আছে? তাহলে আমাদের যেহেতু এখানে হ্যাজ টু লিড মানে হ্যাজ, এই জন্য আমরা ডাজ লিখছি, কারণ হ্যাজ এর সাথে ডাজ এর সম্পর্ক, আর হ্যাভ এর সাথে ডু এর সম্পর্ক। তাহলে প্রথমত আমরা অক্সিলারি ভার্ব লিখলাম, তারপর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক হলে নট আসবে। এখানে দেখো এখানে কিন্তু a liar has to lead a miserable life, এখানে কোনো নেগেটিভ চিহ্ন নাই, মানে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে আমাদের নট লিখতে হবে। নট লেখার নিয়ম কি? এখানে একটা এন্ড, ওর উপরে একটা অ্যাপোস্ট্রফি কমা, আর এখানে হচ্ছে টি, এই যে এটা ডাজন্ট। তারপরে আমাদের সাবজেক্ট হচ্ছে কি a liar, a liar মানে হচ্ছে একজন মিথ্যাবাদী। এখন এখানে একজন মিথ্যাবাদী পুরুষও হতে পারে, মানে মহিলাও হতে পারে, ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। আমি ছেলেদের এখানে হি দিলাম, তোমরা যদি মেয়ে মানুষদের সি দাও তাহলে হইব, কারণ এখানে কিন্তু বলে না যে মিথ্যাবাদী ছেলে না মেয়ে। তাহলে আমরা যদি ছেলেদের হি দেই তাহলে হইব, যদি আমরা মেয়েদের সি দেই তাহলে হইব। এটা হচ্ছে মানে ডাজেন্ট হি, তোমরা ডাজেন্ট সি লিখলেও হবে। এখন যদি আমরা সি নাম্বারটা সমাধান করি, দেখো স্পিকিং দ্য ট্রুথ ইজ এ গুড এক্সারসাইজ। স্পিকিং, দেখো আমাদের সেন্টেন্সের শুরুতে কিন্তু স্পিকিং আছে। এখন তোমরা দেখো এই স্পিকিং কিন্তু আমাদের ভার্ব না, আমাদের মেইন ভার্ব হচ্ছে স্পিক। এই স্পিক অর্থ হচ্ছে কথা বলা। এখন এই স্পিকের সাথে কিন্তু আইএনজি যোগ হয়েছে। আমরা জানি ভার্বের সাথে যখন আইএনজি যোগ হয় তখন কিন্তু এটা ভার্ব থাকে না, এটা নাউন হয়ে যায়, ঠিক আছে? তাহলে এখানে আমাদের স্পিক মানে কথা বলা, এখানে আইএনজি যোগ হয়ে কিন্তু আমাদের এটা ভার্ব থেকে নাউন হয়ে গেছে স্পিকিং। স্পিক মানে কথা বলা, আর স্পিকিং মানে শুধু বলা, ঠিক আছে? দা ট্রুথ মানে হচ্ছে, দা হচ্ছে তোমার আর্টিকেল নির্দিষ্ট করে বোঝায়, আর ট্রুথ মানে হচ্ছে সত্য, ইজ মানে হয়, এ মানে একটা, গুড মানে হচ্ছে ভালো, আর এক্সারসাইজ মানে হচ্ছে তোমার পরিচর্যা করা, চর্চা করা, এইটা। তাহলে স্পিকিং দ্য ট্রুথ ইজ এ গুড এক্সারসাইজ মানে সত্য কথা বলা হয় একটা ভালো অভ্যাস বা ভালো পরিচর্যা, এটা। তাহলে এটা যদি আমরা ট্যাগ কোয়েশ্চেন করতে যাই, তাহলে আমাদের প্রথমত অক্সিলারি ভার্ব এখানে সরাসরি দেওয়া আছে ইজ, তাহলে ইজ লেখো। তারপর সেন্টেন্সটা কিন্তু আমাদের অ্যাফার্মেটিভ, তাহলে আমাদের নট লিখতে হবে, এই যে এন উপরে অ্যাপোস্ট্রফি কমা পরে টি, ইজেন্ট। আর আমাদের সাবজেক্ট হচ্ছে এখানে স্পিকিং মানে বলা, এটা সাবজেক্টের প্রনাউন হবে আমাদের ইট। তাহলে আমাদের সি নাম্বার উত্তর হচ্ছে ইজেন্ট ইট। এখন আমরা সি নাম্বারটার পরে ডি নাম্বারটা দেখি, দেখো এভরিবডি শুড হ্যাভ দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ। এভরিবডি মানে হচ্ছে প্রত্যেকে বা সবাই, শুড মানে উচিত, হ্যাভ মানে থাকা, দা হচ্ছে আর্টিকেল নির্দিষ্ট করে বোঝায়, হ্যাবিট মানে হচ্ছে অভ্যাস, অফ মানে হচ্ছে এর একটা প্রিপোজিশন মানে এর বোঝায়, স্পিকিং মানে হচ্ছে বলা, দা হচ্ছে নির্দিষ্ট করে বোঝায় আর্টিকেল, ট্রুথ মানে হচ্ছে সত্য। তাহলে এভরিবডি শুড হ্যাভ দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ মানে প্রত্যেকেরই বা সবার উচিত তার জীবনে সত্য কথা বলার অভ্যাস থাকা, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা ট্যাগ কোয়েশ্চেন করি, আমাদের এখানে কিন্তু অক্সিলারি ভার্ব সরাসরি দেওয়া আছে শুড। তাহলে প্রথমত শুড লেখো, এই যে আমাদের শুড। তারপর হচ্ছে আমাদের সেন্টেন্সটা কিন্তু আমরা এখানে নেগেটিভ কোনো চিহ্ন দেখি না, এর মানে এটা আমাদের অ্যাফার্মেটিভ হাবুডক সেন্টেন্স। তাহলে আমাদের নট লিখতে হইব, এই যে আমাদের নট, তাহলে হচ্ছে আমাদের স্টুডেন্ট। আর আমরা এখানে সাবজেক্ট হচ্ছে এভরিবডি, তাহলে আমি এ নাম্বারটা সমাধান করার সময় বলছিলাম যে বডি যুক্ত শব্দের সাবজেক্ট হয় কি দে, যেমন এভরিবডি, এনিবডি, সামবডি, নোবডি, ঠিক আছে? তাহলে এভরিবডি সাবজেক্ট হবে আমাদের এখানে দে। তাইলে আমাদের ডি নাম্বার উত্তর হচ্ছে কি স্টুডেন্টস দে। এখন আমরা ফাইনালটা মানে এই নাম্বারটা যদি সমাধান করি, দেখো লেট আস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। লেট আস মানে হচ্ছে চলো, অলওয়েজ মানে সব সময়, স্পিক মানে বলি, দ্য ট্রুথ মানে সত্য। স্পিক লেট আস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, চলো আমরা সব সময় সত্য কথা বলি। তাহলে এইটা তোমার ডাইরেক্ট শ্যাল উই লিখে দিবে, এটা কোনো নিয়ম নাই, এটা ডাইরেক্ট শ্যাল উই, এটা মুখস্থ নিয়ম। এস এইচ এ ডাবল এল শ্যাল, ডাব্লিউ ই শ্যাল উই, এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের একটা নিয়ম। মানে তোমার সেন্টেন্সটা মেইন ভার্ব দিয়ে শুরু হইলে তুমি এখানে শুধু এতটুকুই বুঝে রাখো যে সেন্টেন্সের শুরুতে তুমি যদি দেখো লেট আস, এই যে লেট আস অথবা তোমার এই যে এই লেটস, এই লেট আস অথবা লেটস থাকলে তুমি ডাইরেক্ট শ্যাল উই লিখে দিবা, ডাইরেক্ট শ্যাল, এখানে কোনো নিয়ম নাই। এখানে তোমার প্রথমে অক্সিলারি ভার্ব লিখতে হইব, বা সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক হলে নট আসবে, নেগেটিভ না বোধক হলে নট আসবে না, বা সাবজেক্টের প্রনাউন এগুলা কিছু ভাবতে হবে না। তুমি যদি দেখো সেন্টেন্সের শুরুতে মানে বাক্যের শুরুতে লেট আস অথবা লেটস, তুমি ডাইরেক্ট শ্যাল উই লিখে দিবা। তাহলে আমাদের যেহেতু বাক্যের শুরুতে লেট আস আছে, আমাদের উত্তর হচ্ছে ডাইরেক্ট শ্যাল উই, ঠিক আছে? তাহলে আমাদের এ নাম্বার উত্তর হচ্ছে ডু দে, বি নাম্বার উত্তর হচ্ছে ডাজন্ট হি, সি নাম্বার উত্তর হচ্ছে ইজন্ট ইট, ডি নাম্বার হচ্ছে শুডন্টস দে, আর আমাদের ফাইনাল ই নাম্বার হচ্ছে শ্যাল উই। তাহলে এটাই ছিল তোমাদের নবম দশম শ্রেণীদের ইংরেজি দ্বিতীয় পত্র এক কোয়েশ্চেনের যশোর 2025।